আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ শাকির হাসান আপনাদের সকলকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি রিকাবিবাজার বালিকা উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাসে। আজকে আমাদের বিষয় যথারীতি অষ্টম শ্রেণীর বিজ্ঞান। আমরা গত ক্লাসে অষ্টম অধ্যায়ের রাসায়নিক বিক্রিয়ার প্রতীক, সংকেত, যোজনী নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা যোজনী নিয়ে আরও নতুন কিছু দেখার চেষ্টা করব। প্রথমে শুরু করছি যোগমূলক। যোগমূলক কি, এই নিয়ে আমরা ইতিমধ্যে আলোচনা করব বলেছিলাম। তারই অংশ হিসেবে আজকে আমরা যোগমূলক সম্পর্কে জানার চেষ্টা করব। যোগমূলক কি? যোগমূলক যদি আমরা দেখি তাহলে আমরা দেখতে পাবো যে এখানে যোজনী একের মধ্যে আছে অ্যামোনিয়া, হাইড্রোক্সিল, নাইট্রাইট, নাইট্রেট, হাইড্রোজেন কার্বনেট, কার্বনেট, সালফাইড, সালফেট, এদের যোজনী 2, ফসফেট। যোগমূলক কি এটা জানা খুব ইম্পর্টেন্ট, এগুলো বোঝানোর আগে। তো আমরা জানি একগুচ্ছ পরমাণু, এই যে এখানে আমরা যে মৌলগুলো দেখতেছিলাম এরা আসলে মৌল না, এরা হচ্ছে যৌগ। একগুচ্ছ পরমাণু তারা একসাথে মিলে মৌলের মতো কাজ করে। মৌল সাধারণত কি করে? হয়তো বা ইলেকট্রন দান করে, গ্রহণ করে, অথবা শেয়ার করে। ঠিক একই ধরনের কাজ এইখানে এই পরমাণু গুচ্ছগুলো করে থাকে। তারা হয়তো বা ইলেকট্রন দান করছে অথবা গ্রহণ করছে। এই কাজটা সাধারণত পরমাণু। তো আমরা বলতে পারি যখন একগুচ্ছ পরমাণু মৌলিক পদার্থের ন্যায় যৌগ গঠনে অংশ নেয় তাদের যোগমূলক বলে। আমরা শর্টকাটে এটা মনে রাখার চেষ্টা করব। একগুচ্ছ পরমাণু যেমনটা দিলে ভালো হবে পরীক্ষা খাতায় লেখার জন্য, তোমরা পজ করে এটা খাতার মধ্যে লিখে নিতে পারো। তোমরা যার যার মতো করে খাতার মধ্যে এটা অবশ্যই লিখে নিতে পারো। আমরা দেখি একটু। একগুচ্ছ পরমাণু যেমন সালফার ডাইঅক্সাইড, সালফেট, নাইট্রেট ইত্যাদি মৌলিক পদার্থের ন্যায় যৌগ গঠনে অংশ নেয় তাদের যোগমূলক বলে। একগুচ্ছ পরমাণু যেমন সালফাইড, নাইট্রেট ইত্যাদি মৌলিক পদার্থের ন্যায় যৌগ গঠনে অংশ নেয় তাদের যোগমূলক বলে। তো যোগমূলক কাকে বলে আরেকটু যদি আমরা বলি, এটা আমরা পরের স্লাইডে আরেকটু ভালো করে বুঝতে পারবো। সবাই খুব ভালো করে খেয়াল করো। দেখো, আমার সেন্ট্রাল মৌল হিসেবে আমি এখানে নাইট্রোজেন নিয়েছি। অ্যান দ্বারা কী বোঝাইছি? নাইট্রোজেন। নাইট্রোজেনের আমরা জানি পারমাণবিক সংখ্যা কত? নাইট্রোজেনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 7। নাইট্রোজেনের পারমাণবিক সংখ্যা 7। তো 7কে আমরা বলতে পারি 2, 5। প্রথম সবসময় খেয়াল রাখবা, যোজনীতে তোমার সর্বশেষ কক্ষপথের হিসাব হবে। আর প্রথম, দ্বিতীয় ওর কয়টা কক্ষপথ আছে এগুলো আমাদের কাছে কোনো বিষয়ই না। আমরা শুধুমাত্র দেখব সর্বশেষ কক্ষপথ। যখন তোমরা 9, 10-এ উঠবা তখন জানতে পারবা যোজ্যতা স্তর নামে একটা কথা বা যোজ্যতা ইলেকট্রন নিয়ে একটা কথা আছে। তো ওইটা জেনে রাখো যে ওটা যোজনী জানার জন্য ওইটা ইম্পর্টেন্ট। অ্যাকচুয়ালি ওটা আমরা 9, 10-এ গিয়ে শিখবো। এখন আমরা যেটা দেখতেছি এখানে 2টা স্তর হতে পারে, 3টা স্তর হতে পারে। স্তর মানে ওই যে কক্ষপথ, বুঝো তো সবাই? হ্যাঁ, এটা 2টা স্তর হতে পারে, 3টা স্তর হতে পারে, 4টা হতে পারে, ইভেন 5টা 6টাও হতে পারে। আমরা শুধুমাত্র দেখব সর্বশেষ কক্ষপথে, আমাদের সর্বশেষ কক্ষপথে কতটা ইলেকট্রন আছে। তো নাইট্রোজেনের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের 5টা ইলেকট্রন আছে। নাইট্রোজেনে 5টা। দেখো, আমি এখানে স্কাই ব্লু কালারে নাইট্রোজেনের সর্বশেষ কক্ষপথে ইলেকট্রনগুলো দেখানোর চেষ্টা করেছি। দেখেছো সবাই? তো আমরা আগেই বলেছি যৌগ গঠনের সময় সর্বশেষ কক্ষপথে অষ্টক পূর্ণ মানে 8টি ইলেকট্রন পূর্ণ করার চেষ্টা করে। যখন এরকম করে তখনই ওরা যৌগ গঠন করতে পারে। যখন সর্বশেষ কক্ষপথে 8টি ইলেকট্রন পূর্ণ থাকবে যখন, তখনই তারা যৌগ গঠন করবে। যেমন দেখো এইখানে 2টা, 4টা, 6টা, 8টা, সর্বশেষ কক্ষপথে 8টা ইলেকট্রন আছে। এই 8টার মধ্যে
5টা নাইট্রোজেনেরই আর 3টা হাইড্রোজেন থেকে একটি করে 3টি ইলেকট্রন এখানে এসেছে। তো এখানে একটা বন্ধন হয়েছে, এখানে একটা বন্ধন হয়েছে, এখানে একটা বন্ধন হয়েছে, কিন্তু এখানে স্বাভাবিক নিয়মে কোনো বন্ধন হয় নাই, কারণ এইখানের যে অবস্থাটা হয়েছে সেখানে হচ্ছে নাইট্রোজেনে এক জোড়া ইলেকট্রন ছিল যেটা হাইড্রোজেনে দিয়ে দিয়েছে। দেখো এখানে প্লাস চিহ্ন দিয়েছে। আমি তোমাদেরকে ষষ্ঠ অধ্যায়ে শিখিয়েছিলাম ক্যাটায়ন আর অ্যানায়ন। ক্যাটায়ন হচ্ছে যখন ইলেকট্রন দান করবে তখন ক্যাটায়ন, আর যখন ইলেকট্রন গ্রহণ করবে তখন অ্যানায়ন। যখন ইলেকট্রন দান করবে তখন ক্যাটায়ন, বলেছিলাম যখন একটা ইলেকট্রন দান করে তখন ওইটাকে আমরা বলি ক্যাটায়ন, আর যখন একটা ইলেকট্রন গ্রহণ করে ফেলেছে তখন এটাকে আমরা বলি অ্যানায়ন। তাহলে ওর কাছে একটা ছিল, একটা থেকে একটা চলে গেলে কয়টা থাকে? 0। তার মানে এই যে হাইড্রোজেনের যে একটা ইলেকট্রন আছে এইটা এই কক্ষপথে নাই, ও এটা দান করতে পারবে। এটা দান করতে পারবে বলেই এইখানে ওর অরবিটালটা ফাঁকা অবস্থায় ও নাইট্রোজেনের সাথে যুক্ত হইতে পারছে ইলেকট্রন শেয়ার না করেই। তো এইভাবে যে যৌগটা গঠিত হলো এটাকে বলি অ্যামোনিয়াম। অ্যামোনিয়ামের লাস্টে দেখো আম আছে, আম কিন্তু ল্যাংরাম বা ফজলিয়াম না, ঠিক আছে? আমরা তো জানি যে এখন তো আমের মৌসুম, আম পাওয়া যাচ্ছে বাজারে। অনেকে ল্যাংরা আম খাচ্ছ, ফজলি আম খাচ্ছ, কাটারি ভোগ তো চালের নাম, এরকম অনেক প্রকার আম আছে। কিন্তু আমরা যখন রসায়নে আসবো তখন আম দিয়ে বোঝাবো হচ্ছে ধাতু, কিন্তু এখানে আম হচ্ছে একটা ধনাত্মক যৌগমূলক। অ্যামোনিয়াম হচ্ছে একটা ধনাত্মক যৌগমূলক। এর কারণ হচ্ছে কি, এই যৌগমূলকটার একটা অতিরিক্ত ইলেকট্রন আছে। এইখানে যে ইলেকট্রনটা দেখতে পাচ্ছ, এই অতিরিক্ত ইলেকট্রনটা ও কী করতে পারে? দান করতে পারে। অতিরিক্ত ইলেকট্রনটা দান করতে পারায় ওরা কি করতে পারে? এই অতিরিক্ত ইলেকট্রনটা ও কী করতেছে? দান করতে পারার কারণে ওর এখানে আমরা একটা প্লাস চিহ্ন দিই। এর অর্থ দাঁড়ায় এখানে একটা ইলেকট্রন বেশি আছে, ও একটা খুব সহজেই দান করে দিতে পারবে। ওর কাছে এই একটা ইলেকট্রন বেশি আছে, এই জন্য ও কী করতে পারবে? ধনাত্মক হতে। ও যদি 2টা দান করতে পারতো তাহলে এখানে 2+ হতো। এখানে যদি ও 2টা দান করতে পারতো তাহলে 2+ হতো। ও যদি 3টা দান করতে পারতো তাহলে আমরা 3+ লিখতাম। ওকে, যেহেতু আমরা 2+ কেন লিখতাম? যদি 2টা দান করতে পারতো তাহলে 2+, যদি 3টা দান করতে পারতো তাহলে আমরা 3+ লিখতাম। 2টা দান করতে পারলে আমরা 2+ লিখতাম, 3টা দান করতে পারলে আমরা 3+ লিখতাম। সবাই বুঝতে পারছো? আশা করি সবাই মোটামুটি একটু বুঝতে পেরেছো। তো আমরা আবার একটু বলি, এখানে আমরা জানি, আরেকবার একটু আমরা রিপিট করতেছি, একটু খেয়াল করো। হ্যাঁ, একটু প্রথম নতুন জিনিস একটু কঠিন হতেই পারে। আবার দেখো, আমরা সবাই যৌগ গঠন করার সময় অষ্টক পূর্ণ করে। এই পরমাণু গুচ্ছ ওরা মৌলের মতো আচরণ করে, মানে হচ্ছে ইলেকট্রন দান করবে অথবা গ্রহণ করবে। ওরা কি করবে? ইলেকট্রন দান করবে অথবা গ্রহণ করবে। তো নাইট্রোজেনের সর্বশেষ কক্ষপথে 5টা ইলেকট্রন আছে। সর্বশেষ কক্ষপথে 5টা ইলেকট্রন আছে। ওর শর্ট কয়টা? 3টা। ওর শর্ট কয়টা? 3টা। এই 3টে ইলেকট্রন কই থেকে আসবে? 3টা হাইড্রোজেনের কাছ থেকে আসলো। আমার কাছে হাইড্রোজেন ছিল কয়টা? 4টা। তার মানে আমার কাছে একটা এক্সট্রা ইলেকট্রন আছে। তো এই এক্সট্রা ইলেকট্রনটা কি হবে? ও এই এক্সট্রা ইলেকট্রনটা দান করবে। এই এক্সট্রা ইলেকট্রনটা ও কী করবে? দান করবে। ঠিক আছে? তো ওর কাছে দান করার ক্ষমতা আছে দেখেই ও একটা পজিটিভ। ওর যদি 2টা দান করতে পারতো তাহলে 2টা পজিটিভ হতো। এটা কার বৈশিষ্ট্য? এই দান করতে পারা বা গ্রহণ করতে পারা একটা মৌলের বৈশিষ্ট্য। কিন্তু যখন একটা যৌগ, মানে পরমাণু গুচ্ছ এরকম একটা মৌলের মতো আচরণ করে, তখন আমরা তাকে যৌগমূলক বলি। তো এইটার যোজনী 1, এর কারণ কি? ও একটা দান করতে পারে। ওকে, আই গেস আমার মনে হয় তোমরা এটা বুঝতে পেরেছো। যদি না বুঝতে পারো অবশ্যই 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 আমাকে কমেন্টে জানাবা। আমি সর্বোচ্চ চেষ্টা করব তোমাদেরকে আরও বোঝানোর জন্য। আমরা এর পরের স্লাইডটা দেখব। এটাতে আর কোনো সমস্যা নাই বলে আমি ধরে নিচ্ছি। ওকে, পরের স্লাইডটা দেখো। এই স্লাইডটা যদি দেখি তাহলে এটাকে আমরা বলতেছি হাইড্রোক্সিল। এটার নাম হচ্ছে হাইড্রোক্সিল।
হাইড্রোক্সিল। হাইড্রোক্সিল কারণ কি, হাইড্রোজেনের জন্য হাইড্রো আর অক্সিজেনের অক্সি, একসাথে হাইড্রোক্সিল। হাইড্রোজেনের হাইড্রো আর অক্সিজেনের অক্সি একসাথে মিলে হলো হাইড্রোক্সিল। এখানে দেখো, এইখানে যোজনী অক্সিজেনের কত 2, অক্সিজেনের কত 2, হাইড্রোজেনের কত 1। তাহলে এইখানে দেখো ওর একটা ইলেকট্রন ও এখানে দান করছে, ওর হাতে কি একটা ফাঁকা জায়গা আছে না? অক্সিজেনের কয়টা ছিল? 2টা, সর্বশেষ কক্ষপথে ছিল 6টা। ওর 8 হইতে কয়টা লাগে? 2টা লাগে। তার মানে ওর কাছে 2টা ফাঁকা ছিল। এই 2টা ফাঁকার মধ্যে একটা হাইড্রোজেন সাপ্লাই করছে। এখনও ওর কাছে একটা কি শর্ট রয়ে গেছে না? একটা শর্ট মানে কি, ও একটা গ্রহণ করতে পারবে। একটা শর্ট মানে কি, ও একটা গ্রহণ করতে পারবে। তো ওর একটা গ্রহণ করতে পারার ক্ষমতার কারণে ওর কি আসলো, একটা মাইনাস আসলো। ও মাইনাস আসার কারণ কি, ওর এখানে একটা ইলেকট্রন শর্ট আছে, এর কারণে ও একটা ইলেকট্রন গ্রহণ করতে পারবে। ওর কাছে একটা ইলেকট্রন শর্ট থাকার কারণে ও কী করতে পারতেছে, একটা ইলেকট্রন গ্রহণ করতে পারতেছে। এই জন্য আমরা এই পাওয়ারটা কি দিতেছি, মাইনাস। বুঝছো, এটার চার্জটা কি আমরা মাইনাস দিচ্ছি। এর কারণটা কি বলো তো, যেহেতু ওর একটা ইলেকট্রন শর্ট আছে তাই মাইনাস। আবার বলতেছি, অক্সিজেনের মোট পারমাণবিক সংখ্যা হচ্ছে 8। পারমাণবিক সংখ্যা 8 হলে ওর 8টি ইলেকট্রন আছে। প্রথম কক্ষপথে 2টা ইলেকট্রন, পরবর্তী কক্ষপথে 6টা ইলেকট্রন আছে। পরবর্তী কক্ষপথে 6টা ইলেকট্রন আছে। এই 6টা ইলেকট্রনের মধ্যে ও কী করতেছে, এই 6টা ইলেকট্রনের মধ্যে 8টা হওয়ার জন্য ওর হাতে ফাঁকা রয়ে গেছে 2টা ইলেকট্রন। 2টার মধ্যে একটা ইলেকট্রন আমাকেতে হাইড্রোজেন দিচ্ছে, একটা ইলেকট্রন হাইড্রোজেন দিচ্ছে। তাহলে আমার কাছে শর্ট আছে কার, আমার কাছে শর্ট আছে আরেকটা ইলেকট্রনের। ওই একটা শর্ট ইলেকট্রনের কারণে আমরা এখানে একটা মাইনাস চিহ্ন দিচ্ছি। এর অর্থ বোঝায় কি, ও আরও একটা ইলেকট্রন গ্রহণ করতে পারবে। ওকে, তো এই কারণে হাইড্রোক্সিলের যোজনী কত, 1। কী কারণে 1? কারণ ও আরেকটা গ্রহণ করতে পারবে। আমরা এবার পরে স্লাইডটা দেখতেছি। এটা হচ্ছে নাইট্রাইট আয়ন। নাইট্রাইট আয়ন, আমরা এটার নাম নাইট্রাইট কেন এটা আমরা পরে জানবো। আর একটু দেখি, নাইট্রোজেনের 7টা ইলেকট্রন, 7টার মধ্যে প্রথম কক্ষপথে 2টা, পরের কক্ষপথে 5টা। অক্সিজেনের প্রথম কক্ষপথে 2টা, পরের কক্ষপথে 6টা। অক্সিজেনের প্রথম কক্ষপথে 2টা, পরের কক্ষপথে 6টা। প্রথম কক্ষপথে 2টা, পরের কক্ষপথে 6টা। নাইট্রোজেনের প্রথম কক্ষপথে 2টা, পরের কক্ষপথে 5টা। তার মানে ওর ফাঁকার জন্য 3টা রয়েছে। নাইট্রোজেনের কয়টা ফাঁকা রয়েছে, 3টা। আর অক্সিজেনের 2টা। ওকে, তো এই 3টার মধ্যে দেখা যাবে যে এইখানে নাইট্রোজেনের 2টা ইলেকট্রন ওরা কি করতেছে, এই 2টা কি করলো, এখানে কি করছে, অক্সিজেনের সাথে শেয়ার করলো। দেখছো, তাহলে দেখো গণার চেষ্টা করো, 1 1 2 3 4 5 6 7 8। অক্সিজেনটা পুরোপুরি ফিল আপ হয়ে গেল না, 8টা হয়ে গেছে। তাহলে অক্সিজেনের খেলা শেষ। এই জায়গায়, এই জায়গায় দেখো নাইট্রোজেনের কয়টা হইল, 2টা 4টা 6টা 8টা। 8টা কীভাবে হলো, এই একটা ইলেকট্রন আসছে এই অক্সিজেন থেকে, আর এই 2টা ইলেকট্রন আসছে এই ইলেকট্রন থেকে, এই অক্সিজেন থেকে। এই 2টা ইলেকট্রন আসছে এই অক্সিজেন থেকে, এই একটা ইলেকট্রন আসছে এই অক্সিজেন থেকে। আর এই অক্সিজেনের 2টা ইলেকট্রন আসছে নাইট্রোজেন থেকে, আর এখানে একটা ইলেকট্রন আসছে নাইট্রোজেন থেকে। তাহলে দেখো ওর এখানে গণ 2 4 6 7। তাহলে আমার 8 হতে কি এখানে একটা ফাঁকা রয়ে গেল না? তার মানে কি ওর এখনও একটা শর্ট আছে। এই একটা শর্ট মানে ও একটা ইলেকট্রন গ্রহণ করতে পারবে। আর গ্রহণ করলে কি হবে, আমাদের চার্জটা মাইনাস আসবে। আমি বারবার বলতেছি, একটা গ্রহণ করতে পারলে একটা মাইনাস, 2টা গ্রহণ করতে পারলে 2টা মাইনাস, 3টা গ্রহণ করতে পারলে 3টা মাইনাস। ওকে, 4টা গ্রহণ করবে না। ওকে, একটা গ্রহণ করতে পারলে একটা মাইনাস, 2টা গ্রহণ করতে পারলে 2টা মাইনাস, 3টা গ্রহণ করতে পারলে 3টা মাইনাস। তোমরা কখনোই -2 লিখবা না, তোমরা অবশ্যই
এখানে আমি শুধুমাত্র মাইনাস দিছি, ওয়ানের কোনো ভ্যালু নাই, ওয়ান লেখার প্রয়োজন নাই, এই জন্য আমরা শুধুমাত্র একটা মাইনাস দিছি। ঠিক আছে, যখন 2টা বা 3টা আসবে তখন 2 মাইনাস 3 মাইনাস লিখবা, অথবা 2টা মাইনাসকে এভাবে লেখা যায় বা 3টা মাইনাসকে এভাবে লেখা যায়। ওকে, কিন্তু বেস্ট ওয়ে হচ্ছে এভাবে লেখা। ওকে, এভাবে লেখার চেষ্টা করবা, 3 মাইনাস এভাবে লেখার চেষ্টা করবা। ওকে, তো আমরা এই স্লাইডটা মোটামুটি বুঝছি। এটা হচ্ছে কি নাইট্রাইট। নাইট্রাইট মানে হচ্ছে নাইট্রাইটের একটা মনে রাখবা আইট এখানে কত 2টা অক্সিজেন, মোটামুটি বুঝছো আশা করা যায়। এরপরে এটা মোটামুটি বুঝলে আমরা আরেকটা দেখব, এটা হচ্ছে নাইট্রেট। নাইট্রাইট, নাইট্রেট, নাইট্রাইট, নাইট্রেট। এইখানে দেখো ঘটনা কী হয়েছে এই জায়গায় দেখো যে নাইট্রোজেনের আমরা আগের মতো শিখেছি কত 2, 5 আর অক্সিজেনের 2, 6। তাহলে প্রত্যেকটা অক্সিজেনের মধ্যে 2টা করে ফাঁকা আছে, আর প্রত্যেকটা একটাই তো নাইট্রোজেন আছে, আর ওইটার মধ্যে ফাঁকা আছে 3টা ইলেকট্রন, আর ওর মধ্যে শর্ট আছে 2টা করে ইলেকট্রন। তাহলে এখানে কি হয়েছে, আমরা বাম পাশে দেখাইছিলাম না যে ওইটার মতোই, আগেরটার মতোই, ওর সর্বশেষ কক্ষপথে 2টা শর্ট ছিল, ওই 2টা শর্ট ওরা কি এই নাইট্রোজেন থেকে নিয়ে নিচ্ছে। তাহলে দেখো 8 কি সম্পূর্ণ হয়ে গেল না? 8 কি হলো? সম্পূর্ণ হয়ে গেল। 8 কি করলো এখানে? সম্পূর্ণ হয়ে গেল। 8 কি হলো এখানে? সম্পূর্ণ হয়ে গেল। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে কি হচ্ছে, 8টা কমপ্লিট হয়েছে, এইখানে 8টা কমপ্লিট হয়েছে, কিন্তু এই 2টা আসলো কই থেকে? এই 2টা হচ্ছে এই নীল কালার যেগুলো দিছি, এই নীলটা ছিল নাইট্রোজেন। নাইট্রোজেনের এই 5টা ছিল না, সিঙ্গেল ইলেকট্রন ছিল এরকম 3টা, আর ডাবল ইলেকট্রন, এই 2টা ইলেকট্রন ওরা কী করছে, এই অক্সিজেনের দিয়ে দিছে। নাইট্রোজেনের 2টাও কী করলো, অক্সিজেনের দিয়ে দিল। তাহলে কয়টা হলো? 8টা হয়ে গেল না? ওর এখানে 8টা হয়ে গেছে, অবশ্যই হয়ে গেছে। এবার দেখো নাইট্রোজেনের মধ্যে কয়টা হয়েছে, 2টা, 4টা, 6টা, আর এখানে কত, 8টা। ওকে, তো নাইট্রোজেনেরও হয়ে গেছে। এইখানে অক্সিজেনের কাছে ও কয়টা দিছে, একটা দিছে নাইট্রোজেন। অক্সিজেনকে নাইট্রোজেন কয়টা দিছে, একটা। ঠিক আছে, আর ওর কাছে ছিল কয়টা, 6টা। 1 আর 6টা 7টা। তাহলে কি এখানে একটা শর্ট রয়ে গেল না? এখানে কি রইল, একটা শর্ট রয়ে গেছে। এখানে কি হইলো, একটা শর্ট রয়ে গেছে। তার মানে এখানে কেউ একটা ইলেকট্রন গ্রহণ করতে পারবে। একটা ইলেকট্রন যেহেতু গ্রহণ করতে পারবে, তাহলে ওর যোজনে কত, 1। ওকে, তাহলে আশা করা যায় তোমরা নাইট্রেটটাও বুঝতে পারছো। এখন যদি কোনো সমস্যা থাকে অবশ্যই আমাকে জিজ্ঞেস করবা। আচ্ছা, নাইট্রেট আর নাইট্রেটের মধ্যে তোমাদেরকে একটু পার্থক্য দেখাই। দেখো এখানে স্যার চোখে 2টার সাথে মিলাও, এখানে ছিল 3টা, এখানে ছিল কি 2টা। ওকে, ইংরেজিতে একটা কথা আছে না, I ate rice, ঠিক আছে। আর দুপুরবেলা আমাদের যদি কিছু খাইতে দেয়, অনেকের তো অভ্যাস আছে ঠিকমতো খাওয়া দাওয়া করতে চায় না। যেমন ধরো আমি ছোটোবেলায় একটু খাবার দাবারে একটু অনীহা থাকতো, তখন দুপুরে ভাত দিয়ে গেলে আমি খাইতাম, তারপর কিছু মাঝে মাঝে রেখে দিতাম। তখন আম্মু একটা ঝাড়ু নিয়ে আসতো আর বলতো, এক ভাত আইটটা করলি কেন? কি আইটটা? বুঝছো, ইউ হার্ড মি রাইট। ঝুটারে অনেকে কি বলা হয়, আইটটা বলে। বুঝছো, কি বলে, আইটটা। ইয়াস, ইউ হার্ড মি কারেক্ট। তো এইখানে আমরা কি করতে পারি, আমরা নাইট্রোজেনের নাইট্রো আসছে, আর এখানে আইট মানে যে কি অসম্পূর্ণ, মানে পুরোপুরি শেষ হয় নাই। মানে আমি কি পুরো ভাতটা যখন পুরা খাই নাই, তখন কি হয়েছে, আইটটা করছি। আইটটা থেকে পুরাটা না নিয়ে আমরা কি করতেছি, পুরাটা না নিয়ে আমরা শুধুমাত্র কি করছি, আইট নিছি। বুঝছো, তাহলে নাইট্রো যোগ আইট, নাইট্রাইট। নাইট্রো যোগ আইট, নাইট্রাইট। ওকে, নাইট্রো যোগ আইট। আইট মানে অসম্পূর্ণ, মানে ওর যোজনে বাকি ছিল। ঠিক আছে, তোমরা দেখবা মাঝে মাঝে যেমন নাইট্রোজেনের, সালফেটের, ওদের কি থাকবে, এরকম একাধিক যৌগমূলক থাকবে। ওদের কি থাকবে, একাধিক যৌগমূলক থাকবে। তার মানে অপেক্ষাকৃত কম যেটার মধ্যে অক্সিজেন থাকবে, ওটার মধ্যে কি যোজনী কম আছে, ও আরও বেশি যেতে পারবে। তাহলে যেটার মধ্যে কম আছে ওটা কি অসম্পূর্ণ। এই অসম্পূর্ণর জন্য আমরা কি লিখবো, আইট। অসম্পূর্ণর জন্য কি হবে, আইট। আর যখন কমপ্লিট হয়ে যাবে তখন কি সম্পূর্ণ, মানে কি আমি যখন খাবার খেয়ে ফেলছি তখন এটা পাস্ট টেন্সে বলা যায় না, আই এইট রাইস। সো নাইট্রোজেনে নাইট্রো
এর সাথে এইট নাইট্রেট যুক্ত হলো, ঠিক আছে, নাইট্রোজেনের নাইট্রো এর সাথে এইট যুক্ত হলো। এরকমভাবে যদি আমার কাছে কি থাকতো, সালফার থাকতো, ওকে, সালফার, এটারে বলে সালফেট, এটা কি বলে সালফেট, এটা সালফেট হওয়ার এটা হলো সালফেট, আর এটারে বলে সালফাইট, এটা কি বলে সালফাইট। তাহলে দেখো কারটার মধ্যে অক্সিজেন বেশি, ওরটার মধ্যে অক্সিজেন বেশি, ওরটার মধ্যে অক্সিজেন কম, যারটার মধ্যে অক্সিজেন বেশি তার মানে কি ওর পুরাটা শেষ করে ফেলছে, তাহলে ওরটার নাম কি সালফার থেকে সালফো, সালফার থেকে সালফো, হ্যাঁ, আর শেষ করে ফেলছে তাই এইট সালফেট, আর এটার মধ্যে শেষ করে নাই তাহলে কি কিছুটা আইটটা করছে না, তাহলে এই জন্য কি যুক্ত হইল আইট, সালফাইট, আর এটা সালফেট। ওকে, I guess you all understand whatever I try to বুঝাইতে চাইছি, ওকে, হোয়াট এভার বাংলিশ ইউজ করে দ্যাট ইজ ভেরি ব্যাড থিং। দেখো এবার এখানে দেখো কার্বন ছিল, এখানে কি ছিল কার্বন, কার্বনের সর্বশেষ কক্ষপথে কয়টা থাকে, কার্বনের সর্বশেষ কক্ষপথে 4টা থাকে, কয়টা থাকে 4টা, তার মানে এখানে 2টা এই অক্সিজেনের দিল, একটা এই অক্সিজেন দিল, একটা এই অক্সিজেন দিল, কিন্তু আমার কাছে কি 6টা ছিল আর একটা 7টা, তার মানে আমার কাছে একটা এখনও ফাঁকা রয়ে গেছে, এই জায়গায় কি একটা ফাঁকা, এই জায়গায়ও কি একটা ফাঁকা, তাহলে আমার কাছে কয়টা ফাঁকা হইলো, একটা 2টা ফাঁকা, তাই 2টা ফাঁকার জন্য 2টা ইলেকট্রন গ্রহণ করতে পারবে, তাই এখানে কার্বনেট যোজনী কত 2-, কার্বনেটের যোজনী কত হলো 2-, ওকে। আর আমরা বলছিলাম কার্বনের যোজনী আমরা কত জানি 2-4, তাহলে এখানে কার্বনের 4টা ব্যবহার করে ফেলছে না, তো এই জন্য এটা কি শেষ হয়ে গেছে, তাহলে 8 কার্বন যোগ 8 কার্বনেট, ঠিক আছে। আর কার্বোনাইট তোমরা শুনবা না, হ্যাঁ, আমরা এটা নিয়ে পড়ি না আপাতত, এটা আপাতত বাদ দাও, হ্যাঁ। কার্বনের একটাই, সেটা হচ্ছে কার্বনেট, ওকে, আর সেটা কি CO3 2-, ওকে। আমরা এটা পরবর্তীতে দেখব, ওই জন্য আপাতত পরে দেখাবো না, হ্যাঁ। সরি, আমি এখানে একটু ভুল করছি, একটু ঠিক করে নেই, একটু অপেক্ষা করো। সরি, একটু সমস্যা হয়েছিল তাই একটু চেঞ্জ করছিলাম। দেখো এখানে কি হয়েছে সালফেটের আমার সর্বশেষ কক্ষপথে কয়টা আছে, সালফার হচ্ছে অনেকটা অক্সিজেনের মতো, ওরও সর্বশেষ কক্ষপথে 6টা আছে, ঠিক আছে, ওরও সর্বশেষ কক্ষপথে কয়টা আছে 6টা, তাহলে এই 6টার মধ্যে 2টা ইলেকট্রন এই অক্সিজেনকে দিল, এই অক্সিজেনকে 2টা দিল, এই অক্সিজেনকে 2টা দিল, ওরে দিল একটা, ওরে দিল একটা, ওকে। তাহলে ওর 2টা দিয়ে দিলে, ওরে যদি 2টা দিয়ে দেয় তাহলে কি হলো দেখো, 2টা 4টা, আর এখানে 4টা 8টা হয়ে গেল না, এখানেও 4টা 8টা হয়ে গেল, এখানে 6টা একটা শর্ট 7টা, এখানে দেখো 6টা একটা 7টা, তাহলে শর্ট কয়টা একটা, তাহলে দেখছো এখানেও সালফেটের কত হচ্ছে একটা শর্ট, এখানে একটা শর্ট, এই 2টার জন্য আমার কি তাহলে 2-, আমি বলছি তোমাদের সালফারের জন্য সালফো SO3 হলে কি হবে সালফাইট, SO3 হলে কি হবে সালফাইট, ওকে। ওইটার ক্ষেত্রে কী হবে, খালি একটা শর্ট কমাই দিবা আর কি, ধরো এখানে কি করবা সেম জিনিস, শুধুমাত্র এখানে একটা অক্সিজেন কম হবে, গঠনটা অলমোস্ট প্রায় সেম, এটা তোমরা একে আমাকে দেখানোর চেষ্টা করবা, আর যদি না পারো আমি তোমাদেরকে এটা পরবর্তীতে দেখাই দেব, ওকে। সালফার থেকে সালফো আসছে, আর এখানে 4 হইলে কি যোজনী বেশি পুরাটা ব্যবহার করে ফেললে কি হবে 8, তাহলে সালফেট, ওকে। আর যখন কম থাকবে তখন কি আইটটা করছে, তাহলে কি হবে আইট, তাহলে এটা হয়ে গেল সালফাইট, ওকে। আশা করা যায় তোমরা এটা বুঝছো, ওকে। যদি না বুঝো আমাকে কমেন্টে বলবা, কোশ্চেন করবা, আমি বুঝাই দেওয়ার চেষ্টা করব। আর
কোনো প্রবলেম হইলে আমাকে ফোন ডিরেক্টলি জিজ্ঞেস করতে পারো, আমি সর্বোচ্চ চেষ্টা করব বোঝায় দেওয়ার জন্য। বারবার বলতেছি। এবার তাহলে আমরা মোটামুটি কিছু দেখলাম। আমরা কি দেখলাম? অ্যামোনিয়াম দেখছি, হাইড্রোক্সিল দেখছি, নাইট্রাইট দেখছি, নাইট্রেট দেখছি, কার্বনেট দেখছিলাম না? কার্বনেটের মধ্যে কার্বনেট দেখছিলাম। কার্বনেটের যোজনী কত ছিল? 2। কার্বনের যোজনী কত ছিল? 2। তাহলে একটা হাইড্রোজেন হইলে কি, একটা 2টা শর্ট ছিল, হাইড্রোজেন কি করলো? একটা ইলেকট্রন দিয়ে দিল। তাহলে আমার কাছে এখন শর্ট আছে কত? 2 থেকে 1 গেলে 1 না, এই জন্য হাইড্রোজেন কার্বনেট। এখানে দেখছো একটা মাইনাস আছে, এখানে মাইনাসগুলো হয়তো বা নাও বুঝে যাইতে পারে, অনেক অস্পষ্ট হইতে পারে। হ্যাঁ, এখানে মাইনাস আছে, তোমাদের বইতে তো 77 নম্বর পেজে দেখছো। ওকে, তো সালফাইট, সালফেট, সালফাইট, সালফেট, সালফাইট, সালফেট, তারপর আছে কি? ফসফেট। ওকে, সবগুলা পারবা না, এই যোজনীগুলো একদম মুখস্থ করে ফেলবা, ঠিক আছে? যৌগমূলকগুলো স্পেশাল, এগুলো সবার জন্য হয় না, ওরা স্পেশাল দেখে এই কয়টা অনেক ইম্পর্টেন্ট তোমার জীবনে। যদি তুমি সায়েন্স নিয়ে পড়ো অথবা না পড়ো, যেইভাবেই হোক চাকরি তো করতে হবে। তোমার যে কোনো ভাইভা পরীক্ষাতে জিজ্ঞেস করবে, এই মেয়ে বলো তো ক্যালসিয়াম সালফেটের সংকেত কি? সালফেট জনি কি? SO4। তুমি যদি এখন এটা মুখস্থ করে ফেলবো, 10 বছর পরও এটা পারবা। ওকে, সো এমনভাবে পড়বা এটা যাতে না ভুলো কখনো। তো আই গেস এটা তোমাদের মোটামুটি হয়েছে। তো এই যোজনী চার্টটা মোটামুটি আমাদের শেষ হয়ে গেছে। এগুলো আমরা বলছিলাম যোজনী চার্ট নিয়ে একদম মুখস্থ পড়া ছিল। এটা আবারও তোমাদের হোমওয়ার্ক, এটা তোমরা একদম পারফেক্টলি পুরো চার্টটা শেষ করবা, একদম মুখস্থ করে ফেলবা, কোনো যাতে ভুল না হয়। আমি গত ক্লাসে কিছু টেকনিক দেখাইছি, যদি আজকে গত ক্লাস না দেখে থাকো, আমি তোমাদের কমেন্ট বক্সে গত ক্লাসের লিঙ্ক দিয়ে দেবো, তোমরা কাইন্ডলি ওই গত ক্লাসের লিঙ্কটা দেখে নেবা। ওইখান থেকে যদি কোনো সমস্যা থাকে আমাকে জিজ্ঞেস করবা। ওকে, তারপর তাহলে এই যোজনীর মধ্যে কয়েকটা জিনিস জানা লাগবে। সর্বোচ্চ যোজনী, সর্বোচ্চ যোজনী কি? কোনো মৌলের পরমাণুর অন্য পরমাণু বা পরমাণু গুচ্ছের সাথে যুক্ত হওয়ার সর্বোচ্চ ক্ষমতাকে সর্বোচ্চ যোজনী বলে। ওকে, ধরো আমি 3টা রুটি খাই, এখন আমি মনে করো 5টার বেশি আর রুটি খাইতেই পারি না, তাহলে আমার খাওয়ার ক্ষমতা কতটুক? 5টা রুটি। ওকে, তো আমার সর্বোচ্চ ক্ষমতা কি? 5টা রুটি। তো এখানে যদি আমি পরমাণু হইতাম তাহলে আমার যোজন হইতো 5। ওকে, সরি, এরকম কিছু না, আমরা পরে দেখব। যেমন ধরো কার্বনের যোজনী কত? 2 আর 4 না? কার্বনের যোজনী কত? 2 আর 4। যার একাধিক যোজনী আছে, যার একাধিক যোজনী মানে একের বেশি যোজনী আছে, এর মধ্যে সবচেয়ে বেশি যেটা ওটাকে বলা হয় সর্বোচ্চ যোজনী। তাহলে কার্বনের যোজনী কত? 4। আমরা জানি সালফারের যোজনী শিখছো না? 2, 4, 6 শিখছো। কত শিখছো? 2, 4, 6, তার মানে ওর 3টা যোজনী আছে। তাহলে ওর সর্বোচ্চ যোজনী কত হইব? 6। ওর সর্বোচ্চ যোজনী কত হবে? 6। পজ করে সংজ্ঞাটা খাতায় লেখা ফেলবা। ওকে, নাহলে স্ক্রিনশট নিয়ে নিতে পারো। ওকে, তাহলে সক্রিয় যোজনী কাকে বলে? আমরা বলবো কোনো মৌলের পরমাণু অন্য পরমাণু বা পরমাণু গুচ্ছের সাথে যুক্ত হওয়ার সময় সক্রিয় ক্ষমতাকে সক্রিয় যোজনী বলে। ওকে, তাহলে যেমন ধরো কার্বন ডাইঅক্সাইড, আমরা অক্সিজেনের যোজনী কত জানি? 2 না? তাহলে 2 দুগুণা কত আসে? 4। আমরা জানি অক্সিজেনের আমরা একটার সাহায্যে আরেকটা নির্ণয় করব। আমরা বাইর করার জন্য সবসময় মুখস্থ রাখবো হাইড্রোজেনকে আর অক্সিজেনকে। আর ওই যে হ্যালোজেন পড়ছো না, যোজনী 1 পড়ছো, ওই যে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন। হ্যাঁ, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, তারপর কি আয়োডিন। এইগুলা দিয়ে আমরা সবসময় অন্যগুলোর যোজনী বাইর করতে পারবো যদি ভুলা যাই। ইনকেস সবারটা না, মোটামুটি কিছু বের করতে পারবো। কাঠটা দিয়ে হাইড্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। হাইড্রোজেনের কত? হাইড্রোজেনের 1। হাইড্রোজেনের কত? 1। অক্সিজেনের কত? 2। তাইলে এখানে কার্বনের যোজনী কত? কার্বনের যোজনী 4। কেমনে? ওর হইতেছে 2, 2 এর সাথে 2 গুণ করলে কত আসে? 4 না? এই জন্য কার্বনের সক্রিয় যোজনী কত? 4। কার্বনের সক্রিয় যোজনী কত আসলো? 4। তা এখানে দেখো কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড মানে অক্সিজেন কয়টা আছে? একটা অক্সিজেনের যোজনী কত হয়? 2। তাহলে 2 1 2। তাহলে এখানে কার্বনের সক্রিয় যোজনী কত আসলো? 2 আসলো। কার্বন মনোক্সাইডে কার্বনের সক্রিয় যোজনী কত আসলো? 2। কার্বন ডাইঅক্সাইডে কার্বনের সক্রিয় যোজনী কত আসলো? 4। ওকে, সবাই বুঝছো না?
আই গেস বুঝছো। এবার দেখো সুপ্ত যোজনী, সুপ্ত মানে কি লুকানো, সুপ্ত মানে কি লুকানো। মনে করো আমি লুকায় লুকায় গান গাই, তাহলে আমি যেহেতু লুকায় লুকায় গান গাই, এটা আমার ট্যালেন্ট, এটা সবাই দেখে নাই, তাহলে আমার সুপ্ত ট্যালেন্ট কি, আমি গান গাইতে পারি। সরি, গান গাইতে পারি না, মিথ্যা কথা ছিল। আমি আজকে প্রমিস করছি আর মিথ্যা কথা বলবো না কখনো। তো সুপ্ত যোজনীর সংজ্ঞাটা আমরা লিখতে পারি, সর্বোচ্চ ও সক্রিয় যোজনীর পার্থক্যকে সুপ্ত যোজনী বলে। সর্বোচ্চ ও সক্রিয় যোজনীর পার্থক্যকে সুপ্ত যোজনী বলে। তাইলে কার্বন মনোক্সাইড আমরা জানি কার্বনের সক্রিয় যোজনী কত, 4। আমরা জানি কার্বনের সর্বোচ্চ যোজনী কত, 4 না? তাহলে 4-এর থেকে 4 বিয়োগ করো, তাহলে 0। এবার দেখো কার্বন মনোক্সাইড, তাহলে কি এইখানে কার্বনের সক্রিয় যোজনী কত, 2, তাহলে 4-এর থেকে 2 বিয়োগ করো, তাহলে কত থাকে 2, তাহলে আমার সুপ্ত যোজনী রইল 2। ওকে, এইবার দেখো যোজনী আমরা তো শিখলাম, অনেক কষ্ট করেছি, ঠিক না? তা যোজনী কী কারণে শিখছি? এটার একটাই উদ্দেশ্য, আমরা অনুগঠনের পদ্ধতি জানতে পারবো, মানে আমাদের যে বন্ড হয়, এই বন্ডগুলো কেমনে হয়, কিভাবে একটা অনুগঠন করে, এইটাই যোজনী জানার ইম্পর্টেন্ট। বিক্রিয়া যত হবে, বিক্রিয়া পারফেক্টলি পারার জন্য, রাসায়নিক বিক্রিয়া কিচ্ছু পারবা না এই যোজনী না পারলে। একটা অণু কেমনে হয় কিচ্ছু জানবা না যোজনী না জানলে, তাহলে এটা একটা মাস্ট। অবশ্যই তোমাকে যোজনীর সম্পর্কে জানতে হবে। তুমি যদি যোজনী না জানো তাহলে কিভাবে অণু গঠিত হয় বা বিক্রিয়া হয় তোমরা জানতে পারবা না। ওকে, তো অনুগঠনের 2টা পদ্ধতিতে আছে, মানে 2টা বন্ধনের মাধ্যমে। একটা হচ্ছে সমযোজী বন্ধন, একটা হচ্ছে কি সমযোজী বন্ধন, আরেকটা হচ্ছে আয়নিক বন্ধন। একটা কি সমযোজী বন্ধন, আরেকটা কি আয়নিক বন্ধন, আরেকটা কি আয়নিক বন্ধন। সমযোজী বন্ধন কেমনে হয় আমরা বলছিলাম, অধাতু কি পরস্পর যুক্ত হয়ে সমযোজী বন্ধন হয়। সমযোজী বন্ধন কেমনে হয়, অধাতু যুক্ত হয়ে সমযোজী বন্ধন হয়, ধাতু আর অধাতু যুক্ত হয়ে কি হয়, আয়নিক বন্ধন তৈরি হয়। তাহলে আজকে আমরা আপাতত কয়েকটা আয়নিক বন্ধন সম্পর্কে জানবো। ওকে, তো দেখো আমরা জানি আয়নিক বন্ধন কিভাবে হয়, ধাতু আর অধাতুর মধ্যে হয়। কেমনে হয়, ধাতু আর অধাতুর মধ্যে হয়। কেমনে হয়, ধাতু এবং অধাতুর মধ্যে হয়। তা দেখো সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম মানে কি, সোডিয়াম একটা ধাতু, সোডিয়াম কি একটা, এটা নাম কি সোডিয়াম ক্লোরাইড। সোডিয়াম কি একটা ধাতু, আরটা কি ক্লোরিন। একটা দেখো সোডিয়াম, আরটা হচ্ছে কি ক্লোরিন। তাইলে দেখো এখানে সোডিয়ামই লিখছি, ধাতুর নামের কোনো পরিবর্তন হয়েছে, কিন্তু এখানে কি ছিল অধাতু, এখানে কি আছে অধাতু। এইখানে দেখো ছিল ক্লোরিন, এখানে হয়ে গেল ক্লোরাইড। ঘটনা কি ঘটছে, এখানে যে ইন ছিল, ইনটা বাদ, আমরা কি করে দিছি নো মোর ইন বাদ, আমাদের কি যুক্ত হয়েছে আইট, ইন বাদ হয়ে কি হয়েছে আইট। দেখবা অনেকের নাম থাকে না, নামটা কি হয়ে যায়, নাম হচ্ছে চেঞ্জ হয়ে যায়, তখন কি হয়, অনেকের নাম থাকে ধরো অমুক আক্তার, পরবর্তীতে কী হয়ে যায় অমুক বেগম হয়ে যায় না। তো এরকমভাবে এই যখন অধাতুগুলা যৌগ গঠন করবে তখন অধাতু কী হয়ে যাবে, অধাতু হয়ে যাবে, অধাতুর নামের শেষের যেটা থাকবে জেন বা ইন, এগুলা সব বাদ, বুঝছো? মনে করো এখানে কি আছে ক্লোরিন আছে, তাহলে ক্লোরিনের ইন বাদ হয়ে যাব, আইট যুক্ত হইব, কি হইব ইন বাদ হইব, আইট যুক্ত হবে। ওকে, তাহলে ক্লোরিনের ইন বাদ যুক্ত হলো কি আইট, হয়ে গেল কি ক্লোরাইড। এভাবে সোডিয়াম ক্লোরাইড, সবাই বুঝছো? ওকে, আই ট্রাইড মাই বেস্ট, না বুঝলে আমাকে বলবা, লাইভ ক্লাস না তো এই জন্য আমি অতটা রেসপন্স পাইতেছি না, যতটুকু পারতেছি কম্পিউটার স্ক্রিনের সামনে বইসা ট্রাই করতেছি। অবশ্যই আমাকে জানাবা, প্রবলেম থাকলে তোমাদের প্রবলেম দূর করাই আমাদের কাজ। ওকে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার দেখো এইবার কী লিখছি, একটু চেষ্টা করো তো, চেষ্টা করো আমি এটা কী লিখছি নিচে নিচে বলার চেষ্টা করো। এইটা হইল পটাশিয়াম ক্লোরাইড, দিস ইজ পটাশিয়াম ক্লোরাইড। পটাশিয়াম কেতে কি আমরা পড়ছি না, ওই যে ধাতুতে পড়ছি পটাশিয়াম, দেখছো পটাশিয়ামের নামের কোনো পরিবর্তন হয়নি, পটাশিয়ামের নাম কোনো পরিবর্তন হয়েছে হয় নাই। এই ক্লোরিনটা কি হয়েছে ক্লোরাইড হয়েছে। একইভাবে ইনবাদ যুক্ত হয়েছে কি আইট, ইনবাদ যুক্ত হয়েছে কি আইট। ওকে, এবার দেখো
এইবার এটা বলার চেষ্টা করো তো, ধাতুর চার্টের মধ্যে পাবা। এটা হচ্ছে সিলভার ক্লোরাইড। ইয়েস, ইউ আর রাইট। এটা কি ছিল? সিলভার ক্লোরাইড। এজিতে কি হইলো? সিলভার। এজিতে কি? সিলভার। আর এটা কি ছিল? ক্লোরিন। আমরা শিখছি ক্লোরিনের অধাতু যুক্ত হইলে, মানে আয়নিক বন্ধনের সময় অধাতুর কি হয়? অধাতুর নামের ইন বা জেন, যেমন হাইড্রোজেন থাকতে পারে, এরকম অনেক কিছু থাকে না, জেন, ইন, এরকম লাস্টের নামগুলো চেঞ্জ হয়ে যাব। চেঞ্জ হয়ে কী হইব? লাস্টেরটা বাদ হয়ে লাস্টে আইট যুক্ত হবে, বুঝছো? এই আবিজাবিজিরই থাকবো, আক্তার থাকতে পারে, মণি থাকতে পারে, ঠিক আছে? যেমন ধরো অমুক মণি, ঠিক আছে? তাহলে অমুক বেগম হয়ে গেছে। অমুক আক্তার চেঞ্জ হয়ে কি? অমুক বেগম হয়ে গেছে, সরি, থেকে অমুক বেগম হয়ে গেছে। সো এইখানে ইন আছে, ইন বাদ হয়ে আইট যুক্ত হয়েছে। সো দিস ইজ হোয়াট? দিস ইজ আওয়ার অধাতুর নাম চেঞ্জ হয়ে ক্লোরাইড হয়েছে। তো এটা কি? সিলভার ক্লোরাইড। আই হোপ ইউ অল আন্ডারস্টুড। তো নেক্সট দেখো, এবার যদি এখানে দেখো সোডিয়াম, এটা কি বলো তো? চেষ্টা করো ফার্স্ট। এটা হচ্ছে সোডিয়াম ফ্লোরাইড। কীভাবে হলো? ওই যে আগের মতো সোডিয়াম ফ্লোরিন, সোডিয়াম, এখানে কি হলো? ফ্লোরিন। এখানে কি হয়েছে? আগের মতো ইন বাদ হয়েছে, আইট যুক্ত হয়েছে, ইন বাদ হইয়া আইট যুক্ত হইলো, এটা হইলো। এবার আরেকটা ট্রাই করো, এটার নাম কি বলো? সোডিয়াম ব্রোমাইড। এটার নাম কি? সোডিয়াম ব্রোমাইড। সোডিয়াম, এটা হচ্ছে ব্রোমিন। ব্রোমিনের ইন বাদ হয়েছে, ব্রোমিনে কি বাদ হয়েছে? ইন বাদ হয়েছে, আইট যুক্ত হয়েছে, হয়ে গেল কি? সোডিয়াম ব্রোমাইড। ওকে, এইটা লাস্ট। হ্যাঁ, হ্যালোজেন দিয়ে আজকে শেষ করব। এটা হচ্ছে কি? এটা বলার চেষ্টা করো। সোডিয়াম আয়োডাইড, সোডিয়াম আয়োডাইড, সোডিয়াম আয়োডিন। আয়োডিনে কি হয়েছে বলো তো? ইন বাদ, কি বাদ? ইন বাদ, কি যুক্ত হইলো? আইট যুক্ত হইলো। তাহলে এভাবে ছিল। তো আজকে অনেক লম্বা ক্লাস হয়ে গেছে, অনেকে বিরক্ত হয়ে গেছো। তোমাদের ছোটোখাটো একটা হোমওয়ার্ক, সেটা হচ্ছে যোজনী এক যে সকল ধাতু আর অধাতু ওইগুলা দিয়ে তোমরা করবা। যেমন হচ্ছে আমি কি দেখাইছি? পটাশিয়াম ক্লোরাইড দেখাইছি। এরকম কি হইতে পারে? পটাশিয়াম ফ্লোরাইড হইতে পারে, পটাশিয়াম ব্রোমাইড হইতে পারে, পটাশিয়াম আয়োডাইড হইতে পারে, কি হইতে পারে তোমরা নিজেরা বানানোর চেষ্টা করবা। আর যেখানে সমস্যা হবে আমাকে জিজ্ঞেস করবা, ইনশাল্লাহ আমরা বুঝাই দেওয়ার চেষ্টা করব। আজকে এই পর্যন্তই থাকুক। ইনশাল্লাহ আমরা পরবর্তীতে ক্লাসে আরও অনেক কিছু শিখব।